আমরা সারাদিন যেখানে যতই ব্যস্ত থাকি না কেন, সারাদিন ব্যস্ততার পরে আমাদের কিন্তু মনটা ছটফট করে যে আমরা কখন ঘরে এসে পৌঁছবো। কারণ ইট বালি দিয়ে একটি বাড়ি তৈরি হলেও সেই বাড়িটাকে কিন্তু ঘরে পরিণত করে ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ। আমি ছোটোবেলা থেকেই মামা বাড়িতে বড় হওয়ার কারণে, ছোটোবেলাতেই আমি বাবা মাকে হারিয়েছি, তাই মামার বাড়িতে বড় হওয়ার কারণে আমি না কখনো কাউকে বলতে পারিনি যে আমি আমার বাড়িতে থাকি। সবসময় আমাকে বলতে হতো আমি আমার মামার বাড়িতে থাকি। তো জীবনেই প্রথম আমার বিয়ের পর আমি বলতে পারি যে আমি আমার নিজের বাড়িতে থাকি। হ্যাঁ, এই যে ঘরটা তোমরা দেখছো, এই ঘরটা হয়তো খুব সুন্দর রং করা ঝাঁ চকচকে নয়, কিন্তু এই ঘরটা আমার কাছে আমার রাজপ্রাসাদের থেকেও বেশি। এই ঘরটা আমার কাছে আমার শান্তির জায়গা। কারণ এই ঘরটা আমি এবং আমার হাজব্যান্ড তিলে তিলে একটু একটু করে তৈরি করেছি। অনেক কষ্ট করে আমরা এই ঘরটা দুজন মিলে নিজেরা তৈরি করেছি। তাই এই ঘরটা আমার কাছে খুব বেশি, খুব 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 বেশি প্রিয়। আর তাই এই প্রথম আমি বলতে পারি যে আমি আমার বাড়িতে থাকি। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমার কাছে এতটা প্রিয় হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এই জিনিসগুলো হয়তো অনেক দামি নয়, হয়তো অনেক সুন্দর নয়, কিন্তু এগুলো আমার কাছে প্রচুর মূল্যবান। কারণ এগুলোও তাই, আমি আর আমার হাজব্যান্ড কাজ করে একটু 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 করে করে নিজেদের সব স্বপ্ন পূরণ করছি আস্তে আস্তে। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন অনেকেই না ধরেই নিয়েছিল যে হয়তো আমরা সংসারটা করতে পারবো না। আমাকে বলেছিল, নানান ধরনের কথা বলেছিল। ওই যে অনেক 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 সুবিধা ছেড়েও নিজের ভালোবাসার মানুষটার হাত ধরলে যা হয় আর কি। যেহেতু আমরা দুজনেই সমবয়সী ছিলাম, তাই স্ট্রাগলটাও আমাদের অনেক বেশি করতে হয়েছে, কারণ আমাদের মাথার ওপর সেভাবে কোনো হাত ছিল না। কতটা সাহায্য আমরা পেয়েছি ঠিক জানি না, তবে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছিল। যাই হোক, সেই সব কিছু অতিক্রম করে যারা ভেবেছিল যে আমরা সংসারটা করব না, আমরা পারবো না, এটা দুদিনের মোহমায়া, তখন না তাদের কোনো উত্তর দিতে পারিনি। শুধুই নীরবে চোখের জল ফেলেছিলাম আর দুজনে দুজনের ওপর অগাধ ভরসা রেখেছিলাম। আজ সেদিন আমরা উত্তরটা না দিতে পারলেও আজ কিন্তু সময় উত্তর দিচ্ছে। তারা বুঝেছে যে তারা ভুল ছিল, আমরা ঠিক ছিলাম। তাই মানুষে যা ইচ্ছা বলুক, যে যাই বলুক, শুধু নিজের ওপর আর নিজের ভালোবাসার মানুষটার ওপর ভরসা রাখলে কিন্তু জীবন অনেক সুন্দর। একদিন আমরা অনেক কষ্ট পেয়েছিলাম, একদিন আমাদেরও অনেক কষ্ট গেছে। সত্যি কথা বলতে আমরা জানতাম না যে সকালে উঠে আমরা জানতাম না আমরা বিকেলে কী করবো, বা বিকেলে জানতাম না যে পরের দিন আমরা কী খাবো। কিন্তু দুজন মিলে লড়াইটা করতে করতে আমরা পেরেছি। হয়তো এখন আমরা অনেকটা ভালো নেই, কিন্তু কিছুটা হলেও তো ভালো আছি। আর আমরা জানি ঈশ্বরের আশীর্বাদে আমরা বাকিটাও ভালো থাকবো। কিন্তু আমি একটা কথা শুনেছিলাম, সেই কথাটাই আমি তোমাদেরও বলছি। সেটা হচ্ছে, আমি কথাটা মৃণাল চক্রবর্তী থেকে শুনেছিলাম। ওনাকে আমি ভীষণ ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ মানি, এবং জীবনে যখনই সমস্যায় পড়ি আমি ওনার ভিডিও দেখি। তো তোমরাও দেখতে পারো, ওনার নাম মৃণাল চক্রবর্তী, তোমরা ইউটিউবে সার্চ করবে পাবে। তো উনি বলেছিলেন যে জীবনে তো রেড সিগন্যাল থাকবেই, কিন্তু সেই রেড সিগন্যালের পরেই থাকে গ্রিন সিগন্যাল। আবার সেই গ্রিন সিগন্যালটাও কিন্তু ক্ষণস্থায়ী, তারপরে আবার আসবে ইয়েলো সিগন্যাল, তারপরে আবার রেড সিগন্যাল। এটাই লাইফ, এটাই জীবন, এইভাবেই আমাদের চলতে হবে। তো আমি কেন খারাপ আছি, আমার সাথে কেন হচ্ছে, এসবগুলো এত ভাববে না, বরং জীবনে সমস্যা আসলে, পরিস্থিতির সম্মুখীন হতে হলে সেটাকে কীভাবে কাটিয়ে উঠবে সেটাই চেষ্টা করবে, সেটারই রাস্তা খুঁজবে। সমস্যা যখন থাকবে তখন তার সেই সমস্যা থেকে বেরোনোর উপায়ও থাকবে। আর জীবনের লড়াই করতে হলে না, আমি এটা বিশ্বাস করি, হয়তো লড়াই একা একা করা যায়, অবশ্যই যায়, কিন্তু নিজের পাশে ভরসার একটা মানুষ থাকলে, ভালোবাসার একটা মানুষ থাকলে সেই লড়াই করাটা, সেই পথ চলাটা খুব সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়। আমি আমার ভালোবাসার মানুষটিকে বলেছিলাম যেদিন আমরা বিয়ে করবো, আমি সকালে উঠতেও জানিনি যে আজ আমার বিয়ে, মানে যেদিন বিয়ে হয়েছিল। তো আমি আমার ভালোবাসার মানুষকে বলেছিলাম যে তুই কি আমায় বিয়ে করতে পারবি, ইয়েস অর নো, এর বাইরে আমি আর কিছু শুনতে চাই না। তো সে না আর কোনো ভাবনা চিন্তা করেনি, সে জাস্ট এক কথায় ইয়েস বলেছিল। আমরা জানতাম না আমরা কোথায় থাকবো, আমরা কি করব, আমরা কি খাবো, আমরা কিছুই জানতাম না। তখন আমরা দুজনেই ভীষণ ছোট। এখন তো অনেকটা সময় গেছে, অনেকটা ম্যাচিওর হয়েছি, তখন আমরা দুজনেই ভীষণ ছোট। তো মাত্র
23.5 বছরে বিয়ে হয়েছে আমাদের, তো জানতাম না আমরা কী করব, কিন্তু সে আমার হাতটা ছেড়ে দেয়নি। সে চাইলেই পারতো আমার হাতটা ছেড়ে দিতে এবং বলে দিতে পারতো যে না আমি বিয়ে করব না। সে তার জীবনটাকে ইজি করে নিতে পারতো, তার কাছে অপশানটা ছিল, কিন্তু সে আমাকে বেছে নিয়েছিল সব কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, তোমাদের বলতে বলতে আমার চোখে জল আসছে, কারণ ভগবান না সবাইকে সব দিক থেকে কখনোই মারে না। আমি আমার জীবনে আমার বাবা মাকে হারিয়েছি, অনেক ছোটোবেলায় হারিয়েছি। ইতিমধ্যে আমার দিদা দাদুকেও হারিয়ে ফেলেছি, যাদের কাছে আমি থাকি, কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে আমি যাকে পেয়েছি সে হলো আমার হাজব্যান্ড। তো এটাই বলবো যে সমস্যা যতই আসুক না কেন, একে অপরের হাত ছাড়াটা কখনোই সমাধান নয়। ঝামেলা কি আমাদের হয় না? আমাদেরও ভীষণ ঝামেলা হয়, কিন্তু হাত ছেড়ে বেরিয়ে যাওয়াটা কখনোই সমাধান নয়, বরং একসাথে থেকে সেটাকে মিটিয়ে নেওয়াটাই সমাধান বলে আমার মনে হয়, বেস্ট বলে আমার মনে হয়। আর একটা কথা কি জানো তো, একসময় আমাকে যারা কাঁদিয়েছে না, তারা আজ কাঁদছে কোনো না কোনো কারণে। আমি চাই না কেউ আমাকে কাঁদিয়েছে বলে সেও কাঁদুক, আমি চাই সবাই ভালো থাকুক, কিন্তু ওই যে ওপরে একজন আছে, তোমার চোখের জল তুমি সহ্য করে নিলেও উনি কখনোই করবেন না। হ্যাঁ, ঈশ্বর। ঈশ্বরের প্রতি কিন্তু আমার অগাধ ভরসা, অগাধ বিশ্বাস। আমি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী, তাই আমি বিশ্বাস করি যে আমার সাথে কেউ খারাপ করলে আমি সত্যি আমি চাই না যে তারও খারাপ হোক, কিন্তু কী আর করা যাবে, ওই যে ঈশ্বর তো ছাড়বেন না, উনি তো শিক্ষাটা দেবেনই। তাই যখন তোমার সাথে কেউ খারাপ কিছু করছে বা কেউ খারাপ কিছু বলছে, তুমি কতটা তার উত্তর দিতে পারবে বা তোমার উত্তরটা কতটা জোরালো হবে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু সময় ঈশ্বর যখন উত্তর দেবেন সেটা কিন্তু ভীষণ জোরালো। তাই কারোর সাথে খারাপ কিছু করার আগে বা কাউকে খারাপ কিছু বলার আগে বা কাউকে কাঁদানোর আগে অন্তত দুটোবার ভেবে দেখা উচিত। একসময় আমি অসহায় ছিলাম বলে আমাকে না যে যখন পেরেছে যা ইচ্ছা শুনিয়ে গেছে। আমি শুধুমাত্র আমার হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে কেঁদেছিলাম, সেও তাই করেছিল। অথচ আজ সময় অনেকটাই বদলেছে, যারা আমাদের কাঁদিয়েছিল তারা আজ তাদের ভুলটা বুঝতে পারছে, বা হয়তো ভুল এখনও তারা বুঝতে পারেনি, কিন্তু পরিস্থিতি তাদেরও কাঁদাচ্ছে। আমি আবারও বলছি, আমি চাই না কেউ কাঁদুক, কেউ খারাপ থাকুক, আমি চাই সবাই ভালো থাকুক, কিন্তু তুমি কর্মা একটা কথা আছে না, তো তুমি যেটা করবে সেটাই তোমার সাথে রিটার্ন ব্যাক আসবে। আজকে আমার বিয়ের 3.5 বছর হয়ে গেছে, আজ দ্বিতীয়া। তো দ্বিতীয়ার দিন এটা আমাদের বিয়ের 4 নম্বর দুর্গাপুজো। আমাদের একসাথে কাটানো এটা 8 নম্বর দুর্গাপুজো, কিন্তু বিয়ের পরে এটা আমার 4 নম্বর দুর্গাপুজো। তো কি বলবো আর, আমি সত্যি খালি আমি এত বছর পর এই কথাগুলো বলছি, তার কারণ আজ মনে হলো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। হয়তো আমার মতো তোমরাও কেউ কেউ এই রকম পরিস্থিতি কাটিয়েছো বা আমার থেকে আরও অনেক খারাপ কাটিয়েছো। আমি তো পুরোটা কিছুই বলিনি তোমাদের, জাস্ট আমার মানে পরিস্থিতিটা তোমাদের ছুঁয়ে ছুঁয়ে বলেছি, পুরোটা তো কিছুই বলিনি। পুরোটা বললে আমি জানি না, আমি হয়তো এখন ক্যামেরার সামনেই কেঁদে ফেলবো, আর আমি পুরোটা বলতেও চাই না, ওটা আমার একান্ত ব্যক্তিগত। আমি শুধু এটাই বলি, যাকে আমরা না সোশ্যাল মিডিয়ায় হ্যাপি দেখি, ভালো দেখি, দেখি সে খুব হ্যাপি আছে, সেটা সোশ্যাল মিডিয়ায়, সেটা ওই 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, খুব চলে 2-3 মিনিটের জন্য। বাদবাকি তার মানে সেটার বাইরে তার লাইফটা কী সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই ওই সোশ্যাল মিডিয়ায় দেখে না কাউকে খুব মানে জাজ করে ফেলাটা একেবারেই উচিত নয়। আর 2-3 মিনিটে বা 30 সেকেন্ডে কাউকে হ্যাপি দেখে সে যে বিশাল হ্যাপি, তার জীবনে যে কোনো দুঃখই নেই, শুধু তোমার জীবনেই দুঃখ, এটা ভাবাও উচিত না। দুঃখে সবাই আছে, সমস্যায় সবাই আছে, সমস্যা ছাড়া জীবনই নেই। তো এটাই বলবো, ওই যে জেনারেশন আমি দিদি যেরকম বলেছিল, হাল ছেড়ো না বন্ধু। আর একটা কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যারা তোমাকে একবার কাঁদিয়েছে তোমার পরিস্থিতির সুযোগ নিয়ে, তোমার অসহায়তার সুযোগ নিয়ে, তাদের থেকে কিন্তু ভীষণ সাবধান। তাদের সাথে মিশলে কথা বললে বলো, কিন্তু খুব সাবধানে, কারণ সুযোগ আসলে না তারা তোমায় আবার কাঁদাবে, তারা কিন্তু দুবার ভাববে না। কারণ যে তোমায় একবার কাঁদিয়েছে, যে তোমায় একবার কষ্ট দিয়েছে, তোমায় অপমান করেছে, সে তোমাকে কখনোই নিজের ভাবে না, নিজের ভাবার ভান করে। তাই চেষ্টা করো সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার, কারণ সে চাইলে কিন্তু তোমায় আবার কষ্ট দেবে। আর জীবনটা তো নিজের, তাই আমার এখানে আলোটার জন্য হয়তো আমাকে ভালো দেখতে পাচ্ছ না, তাই বলি একটা কথা,
জীবনটা তো নিজের। তাই কে কী বললো, কে কী ভাবলো এগুলো নিয়ে না এত ভেবো না। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, গত বছর আমার যখন অপারেশন হয়েছিল, এই যারা ভীষণ জ্ঞান দেওয়ার চেষ্টা করে না, আমি জানি হয়তো এটা শুনলে হয়তো খুব খারাপ লাগতে পারে, বাট তাও আমি বলছি, যারা ভীষণ জ্ঞান দেওয়ার চেষ্টা করে না, এই মানুষগুলোই কিন্তু আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম, তখন কিন্তু তারা কেউ আমাকে একটাবার ফোন করে মানে খোঁজ পর্যন্ত নেয়নি। ইনফ্যাক্ট পাশ থেকে পাশে এসে একবার দেখতে পর্যন্ত তাদের কাছে অসংখ্য সুযোগ থাকা সত্ত্বেও তারা একবার আমার খোঁজটুকু নেয়নি। তো তারাই এখন অনেক জ্ঞান দিতে আসে, এই করো না, সেই করো না, বাড়ির বউ এই করতে নেই, সেই করতে নেই, এটা করো, ওটা করলে ভালো হবে, এটা করো, ওটা করো, ওটা করিস না, ওটা এই হাজারটা বলে যাবে, ঠিক আছে? তো তাদেরকে না জাস্ট ওটা পাত্তা দিও না। যেরকম অ্যাড আসলে আমরা স্কিপ করে যাই, ওরকম স্কিপ করে যাই। তো এইভাবেই হেসে কেঁদে জীবনটা আমার কাটছে। বাকি গল্পটা না হয় আরেকদিন শেয়ার করব। তোমাদেরও যদি এরকম কোনো গল্প থাকে তোমরা কিন্তু জানিও। টাটা।